আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজনীতির রঙ্গমঞ্চে কখন যে কার পতন হয় আর কখন যে আবার কে ছাই বৈশ্য ফিনিক্স পাখির মতো ডানা মেলে উড়ে আসে তা বোধ হয় স্বয়ং বিধাতা আর ইতিহাসের অমুক নিয়ম ছাড়া আগে থেকে কেউ কিন্তু খুব নিশ্চিত করে বলতে পারে না। আমরা যারা রাজনীতির এই জটিল সমীকরণগুলো নিয়ে একটু আধটু প্রায়শই নাড়াচাড়া করি কিংবা পর্যবেক্ষণ করি, আমরা সবসময় কিন্তু একটা কথা বলে থাকি, রাজনীতিতে শেষ বলে আসলে কিছু নেই। আজ যিনি ধুলোয় লুটিয়ে পড়েছেন, কাল হয়তো তিনি আবার রাজদণ্ড হাতে সিংহাসনে বসবেন। দর্শক, আপনারা হয়তো আমার এই কথাগুলো শুনে ভাবছেন আজ হঠাৎ করে আমি কেন এই ধরনের দার্শনিক কথাবার্তা বলছি কিংবা কারো পক্ষে আশা জায়গায় নিয়ে কথাবার্তা বলছে। দেখুন, ইদানিং রাজনীতির আকাশে, বিশেষ করে আমাদের এই বঙ্গীয় উপদ্বীপের চারপাশের বাতাসে একটা অদ্ভুত গুঞ্জন কিন্তু ভেসে বেড়াচ্ছে। অপার বাংলার এক প্রতাপশালী নেতা, যিনি এই মুহূর্তে শুধু আর সাধারণ কোনো নেতা নন, রীতিমতো কিং মেকার থেকে এক কথায় কিং বনে যাওয়ার এক অদ্ভুতপূর্ণ ক্ষমতার অধিকারী রয়েছেন। সেই শুভেন্দু অধিকারীর সেই 5 আগস্ট পরে একটা বলা কথা এখন বেশ চর্চায় রয়েছে। কি বলেছিলেন তিনি সেই সময়? তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে শেখ হাসিনা নাকি আবারও সগৌরবে বাংলাদেশে ফিরে আসবেন। ঢাকা বিমানবন্দরে তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসাবে নামবেন এবং তাকে নাকি রীতিমতো সেলুট দিয়ে বরণ করে নেওয়া হবে। এখন সুপ্রিয় দর্শক, আপনারা যারা অত্যন্ত সাধারণ হিসেব নিকেশ অভ্যস্ত, তারা হয়তো অনেকেই এই কথাটাকে একটা সস্তা রাজনৈতিক প্রোপাগান্ডা বা কথার কথা বলে হেসেই উড়িয়ে দিয়েছেন বা এখনো সেটা নিয়ে তাচ্ছিল্য করছেন। কিন্তু আমি আপনাদের একটু ভিন্ন দৃষ্টিতে, একটু গভীর মনোযোগ দিয়ে বিষয়টা দেখার অনুরোধ করব। দেখুন, রাজনীতির দাবার বোর্ডে কিন্তু কোনো চালই বিনা কারণে কখনো দেওয়া হয় না, বিশেষ করে যখন সেই চালটি আসে দিল্লির খুব কাছে এবং বিশ্বস্ত কোনো সেনাপতির কাছ থেকে। আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, তবে দেখব পৃথিবীতে যুগে যুগে বড় বড় বিপ্লব বা বড় বড় গণ অভ্যুত্থানের পর একটা অদ্ভুত শূন্যতা বা বলা চলে বড় ধরনের অস্থিরতা কিন্তু তৈরি হয়। আপনারা ফরাসি বিপ্লবের কথা স্মরণ করতে পারেন। রাজতন্ত্রের পতন হলো সেখানে, সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ল, রাজাকে গিলোটিনে চড়ানো হলো। কিন্তু তারপর সেই বিপ্লবের পর যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘোলা চলে বাদ স্বীকার করেই কিন্তু নেপোলিয়ন একজন প্রবল পরাক্রমশালী এক নায়কের উদ্ভব ঘটেছিল। অর্থাৎ ইতিহাস আমাদের বারবার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি প্রবল গণ অভ্যুত্থান বা সিস্টেমের পতনের পর যদি সেই শূন্যস্থানটি খুব দ্রুত এবং অত্যন্ত দক্ষ হাতে পূরণ করা না যায়, তবে কিন্তু পাল্টা বিপ্লব বা কাউন্টার রেভলিউশনের একটা বিশাল দরজা হাট করে খোলা থেকে যায়। দেখুন সুপ্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী যখন এই কথাগুলো বলছেন, আমাদের কিন্তু তখন বুঝতে হবে তিনি আসলে কার ভাষায় ওই কথাগুলো বলছেন। তিনি তো আর দিল্লির সাউথ ব্লকের ইশারা কিংবা সেখানকার আশীর্বাদ ছাড়া আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করার কথা না, কারণ এখানে তার কোনো লাভ ক্ষতি নেই। ভারতের রাজনীতিতে এখন চাণক্য নীতির যে চরম প্রয়োগ আমরা দেখছি, সেখানে বাংলাদেশ কেবলই একটা প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার একটা অবিচ্ছেদ্য অংশ বটে। সুপ্রিয় দর্শক, আপনারা চারিদিকের মানচিত্রটা একবার চোখের সামনে ভাসিয়ে আনুন। কি দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গ এখন অনেকটাই কিন্তু তাদের কবজায়। আসাম এবং ত্রিপুরাতে তারা আগে থেকেই শক্ত হাতে বসে আছে। অর্থাৎ বাংলাদেশের চারিদিকের সীমানা এখন কিন্তু তাদের কঠোর নজরদারিতে। এমন একটা অবস্থায় বাংলাদেশের ভেতরে যদি তাদের অপছন্দের বা তাদের ভাষায় চরমপন্থী কোন শক্তির উত্থান হয়,
তবে সেটা কিন্তু দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য আমি মনে করি যথেষ্ট। আর ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারী একটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু মারাত্মক তাস খেলছেন। তিনি আন্তর্জাতিক কূটনীতির সেই অন্ধকার দিকটার দিকেই আঙুল তুলেছেন, যেখানে বলা হয় যে শেখ হাসিনা হয়তো স্বেচ্ছায় পদত্যাগ করেননি, বরং তাকে এক প্রকার জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে সাংবিধানিক একটা ধূম্রচাপ, এটাকে কিন্তু ভবিষ্যৎ রাজনীতির একটা বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য সদক্রে বর্তমান সময়ে আমি আমার দৃঢ় বিশ্বাস থেকে বলতে পারি বাঁচিয়ে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আসুন আমরা একটু আমাদের নিজেদের ঘরের ভিতরে ফিরে থাকি। গত 5ই আগস্ট একটা অভাবনীয় রক্তক্ষয়ী এবং ঐতিহাসিক গণ অভ্যুত্থান কিন্তু হয়ে গেল। মানুষ বুক ভরে বলা চলে মুক্তির শ্বাস নিল। কিন্তু এই যে মুক্তির আনন্দ, এই যে বিপ্লবের হানিমুন পিরিয়ড, এটা তো আর অনন্তকাল চলতে পারে না, তাই না? বাস্তবে রুক্ষ মাটিতে যখন আমাদের পা পড়ে, তখন দৃশ্যপট কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে। মানুষ বাজারে গিয়ে যখন পকেট হাতড়ে দেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে আকাশ ছোঁয়া দাম, যখন কলকারখানাগুলো ধুমছে, যখন লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, যখন রাস্তায় বের হলে মব জাস্টিস বা একটা অজানা আতঙ্ক কাজ করে, তখন কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের মনের গহীনে একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে বাধ্য। মানুষ কিন্তু দিন শেষে ইতিহাস বা বড় থিওরি দিয়ে কখনোই পেট চালায় না। তারা চায় নিরাপত্তা এবং দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে। যখনই এই সাধারণ চাওয়ার জায়গাটাতে বড় ধরনের কোনো আঘাত আসে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে। তারা হয়তো অজান্তেই দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আগে তো অন্তত পক্ষে ডাল ভাত খেয়ে শান্তিতে ছিলাম। আর ঠিক এই মানসিক অবস্থাটুকুই কিন্তু যে কোনো পতিত রাজনৈতিক শক্তির জন্য পুনরুত্থানের সবচেয়ে বড় সঞ্জীবনী সুবিধা হিসাবে কাজ করে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে দেশের মানুষ কতটা ক্ষুব্ধ ছিল, এটা কিন্তু আপনাদের কারো অজানা নয়। বর্তমানে নির্বাচন পরবর্তী সময়ে এই যে নতুন সরকার দেশ করার দায়িত্ব নিয়েছে, তারা যেভাবে পারুক দেশকে পরিচালনা করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই স্বল্প সময়েও জনগণের মধ্যে কিন্তু এক ধরনের তীব্র হতাশার জন্ম হয়েছে, তীব্র ক্ষোভের জন্ম হয়েছে, বিভিন্ন কারণে নানাবিধ সংকটের জন্য। এবং এই যে হতাশা, এই যে ক্ষোভ, এগুলো কিন্তু জনগণকে তাদের নিজেদের অজান্তেই বর্তমান সময়ে ভাবাতে বাধ্য করছে যে আমরা পূর্বের যে সরকারের আমলে ছিলাম, যে ফ্যাসিস্টের আমলে ছিলাম, সেটাই আমাদের জন্য ভালো ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম যদি ঘাটেন, কিংবা আপনি কোনো একটি এলাকা পাড়ার চায়ের দোকানে যদি গল্প সল্প করেন, সেখানে আপনি রীতিমতো শুনতে পাবেন যে বাংলাদেশে এরকম একটি শাসক প্রয়োজন, যে শাসক বাংলাদেশকে সবসময় স্থিতিশীল রাখে। অর্থাৎ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার যে গেল, তাদের শাসন ব্যবস্থা এবং বর্তমান সময়কার এই সরকারের গুছিয়ে না উঠতে পারা, এই দুটো বিষয়কে দেখে কিন্তু চরম হতাশ হয়ে গেছে। তাদের কাছে স্থিতিশীলতা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মাইনে রাখে, তাই তারা এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আসলে বাস্তবতা কি হওয়ার কথা ছিল? বাস্তবতা হওয়ার কথা ছিল একটি স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। মানুষ খুশি হয়ে নতুন সরকারকে সময় দেওয়ার কথা, কিন্তু মানুষের চোখে মুখে মনে হচ্ছে যেন বিরক্তির ছাপ। সরকারকে তারা সময় দিতে রাজি, কিন্তু সরকার দেশ পরিচালনা করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। এটা কিন্তু তারা কখনোই মেনে নিতে পারছে না বা মেনে নিতে রাজি না। কারণ কি? কারণ তারা একটা স্থিতিশীল রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে নতুন একটু কাঠামো এনে দিয়েছে। এর জন্য কিন্তু কেউ দায়ী নয়, এর জন্য সরাসরি এই দেশের জনগণই দায়ী। আর যখন জনগণের দায়বদ্ধ থাকে, জনগণ যখন রিয়েলাইজ করতে পারে যে তাদের দায়বদ্ধতা আছে, তখন কিন্তু তারা এমন চিন্তা ভাবনা করতে শুরু করে। সুপ্রিয় দর্শক,
আমরা যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন শেখ হাসিনার এই ফিরে আসার গুঞ্জনের পেছনে মূলত তিনটি অত্যন্ত শক্তিশালী ডাইমেনশন বা পথ কিন্তু এখানে কাজ করছে, যা হয়তো পর্দার আড়ালে খুব নীরবে রচিত হচ্ছে। প্রথমত, এই যে আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক টানাপোড়েন এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বা হতাশা। বর্তমান ব্যবস্থা যদি খুব দ্রুত মানুষের এই দৈনন্দিন জীবনের সংকটগুলো সমাধান করতে না পারে, তবে কিন্তু রাজপথের সেই উত্তাপ আবারও ভিন্ন রূপ নিতে পারে। তখন যদি পরাজিত শক্তিগুলো আবার নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পায়, আর পাশ থেকে যদি কেউ তাদের প্রচ্ছন্ন মদত দেয়, তবে কিন্তু তাদেরকে রুখে দাঁড়ানো খুব একটা সহজ কাজ হবে বলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি। দ্বিতীয়ত, দিল্লির সেই বহু পুরনো এবং পরীক্ষিত সক্রিয় ভূমিকা। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ জয়ের পর ভারতের বর্তমান শাসক গোষ্ঠী এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। তারা হয়তো এখন তাদের প্রতিবেশী প্রথম কূটনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। দর্শক, শুভেন্দুর মতো নেতারা যাদের সরাসরি মোদী বা অমিত শাহের ড্রয়িং রুম পর্যন্ত অবাধ যাতায়াত আছে, তারা কিন্তু অনবরত দিল্লিকে এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছেন যে পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে, তাদের নিজেদের অখণ্ডতার স্বার্থে বাংলাদেশে তাদের একজন পরীক্ষিত এবং বিশ্বস্ত মানুষের কোনো বিকল্প নেই। আর সেই ছকেই হয়তো ভবিষ্যতের দাবার চালগুলো এখন থেকে সাজানো শুরু হয়ে গেছে। আর তৃতীয়ত যে বিষয়টা এখানে কাজ করছে, সেটা হচ্ছে আমি আগেই একটু ছুঁয়ে গেছি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি কাউন্টার রেভলিউশন। পৃথিবীর ইতিহাসে কি ক্ষমতার পালাবদলের পর যখনই সমাজের ফাটল ধরেছে, যখনই মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, তখনই কিন্তু ক্ষমতাচ্যুতরা সেই ফাটল দিয়ে আবার রাজপ্রাসাদে ঢুকে পড়ার সুযোগ পেয়েছে। রাজনীতিতে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়, সুপ্রিয় দর্শক। আর যাকে আমরা দিবা স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছি, কাল হয়তো সেটাই রূঢ় বাস্তব হয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। এ প্রসঙ্গে আমি একটা ছোট্ট উদাহরণ একটু পড়ে দিচ্ছি। এর আগে আমি একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই, আমি কিন্তু একবারও বলছি না যে শুভেন্দু অধিকারীর কথাটাই বেদ বাক্য এবং আগামীকালে সবকিছু বদলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের একটা নিজস্ব শক্তি কিন্তু আছে, তাদের একটা আলাদা স্বাধীন সত্তা এবং জনমত আছে। দর্শক, এই দেশের সার্বভৌমত্বকে এত সহজে পাশ কাটিয়ে কেউ চাইলে কোনো কিছু কিন্তু জোর করে চাপিয়ে দিতে পারবে, বিষয়টা এতটাও সরল নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির যে নিঠুর এবং নির্মম খেলা আমাদের চারপাশে চলছে, সেটাকে অস্বীকার করে বালুতে মাথা গুঁজে থাকলে তো আর প্রলয় বন্ধ হয়ে যাবে না, তাই না? তাই আমি মনে করি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এখন যে উদাহরণটার কথা আমি কাউন্টার রেভলিউশন সম্পর্কে দিতে চাইছিলাম, সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবাই কম বেশ ঘাটাঘাটি করে থাকেন। আপনারা সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তার একটি ভিডিও বার্তা হয়তো বা ব্যাপক ভাইরাল হতে দেখেছেন। সেখানে সাদ্দাম হোসেন বিএনপি কে উদ্দেশ্য করে এবং বিএনপির সহযোগী সংগঠন যারা রয়েছে, বিশেষ করে ছাত্র সংগঠন, ছাত্র দল, মোট কথায় সরকার দলকে, ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে কিছু কঠোর বার্তা দিয়েছেন। আমি একজন পর্যবেক্ষক হিসাবে সাদ্দাম হোসেনের প্রত্যেকটি কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সেখানে তিনি ছাত্রলীগ প্রসঙ্গে বা ছাত্রলীগের সাথে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটছে, তার প্রত্যেকটি নৈতিক কথা কিন্তু উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে টেনে এনেছেন। সাদ্দাম হোসেন বলেছেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে ছাত্রদল এমনকি বিএনপি কর্মসূচি দিয়েছে, কর্মসূচি পালন করেছে, এমনকি তাদের মধ্যে যে সম্পর্ক, সেটাও সুসম্পর্ক ছিল। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। এখানে তিনি অত্যন্ত একটি প্রাসঙ্গিক কথা বলে এনেছেন, সেটি হচ্ছে এই যে এই সময়কার মেলবন্ধন, এটা বর্তমান সময় তিনি দেখতে পাচ্ছেন না। তিনি
ওনার যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মীর যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। তবে শুধু আবেদন জানিয়ে কিন্তু তিনি ক্ষান্ত হননি। তিনি এখানে বলেছেন, যদি সরকার এই আবেদনের বরখেলাপ করে কিংবা এই আবেদনকে তারা ভালোভাবে গ্রহণ না করে, তাহলে ছাত্রলীগ তাদের নিজেদের যে অধিকার রয়েছে সেই অধিকার আদায় করে নেবে। এখান থেকে আপনারা আসলে কি বুঝতে পারছেন? আমি এই যে কাউন্টার রেভলিউশনের কথা বলছিলাম, সেই কাউন্টার রেভলিউশনের কি কোনো ইঙ্গিত পাচ্ছেন? আমি কিন্তু সেই কাউন্টার রেভলিউশনের একটি আওয়াজ শুনতে পাচ্ছি। এদিকে দেখুন, ছাত্রলীগের ইউনিটগুলো কিন্তু তাদের কমিটি পূর্ণাঙ্গ করছে, সক্রিয় হচ্ছে। আবার ছাত্রলীগের লোকেরাই কিন্তু ব্যাপক তৎপরতাও চালাচ্ছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন দেখবেন তারা মিছিল নিচ্ছে। এটা কিন্তু সেই কাউন্টার রেভলিউশনের একটি প্রথম ধাপ। আবার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করলে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ রয়েছে, কর্মীবৃন্দ রয়েছে, তারা কিন্তু ব্যাপক সভা, তারা পোস্টারিং, লিফলেটিং, জনগণের কাছে পৌঁছে যাওয়া, সবকিছু কিন্তু তারা করছে। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বলা যায় যে তারা একটি বড় প্রস্তুতি নিচ্ছে, এবং সেই প্রস্তুতির মূল উদ্দেশ্যটা কি? সেই প্রস্তুতির মূল উদ্দেশ্যটাই হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের রাজনীতি দেশে পুনঃপ্রতিষ্ঠা করা, ছাত্রলীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করা, এবং আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধাদেশ প্রত্যাহার করে নেয়। আর এখানে কিন্তু সেই শুভেন্দু অধিকারী এবং দিল্লির যে রাজনৈতিক কূটকৌশল রয়েছে, সেই কূটকৌশল একদম খাপে খাপ হয়ে কিন্তু মিলে যাচ্ছে। এখন যদি সেই কাউন্টার রিভলিউশন তৈরি করা সম্ভব হয়, তাহলে দিল্লি যেমন আওয়ামী লীগকে সাপোর্ট করবে, ঠিক একইভাবে বাংলাদেশের জনগণ যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে বর্তমান প্রেক্ষাপটে, তাহলে জনগণ কিন্তু সেই অতীতকে স্মরণ করে অতীতের সেই কাউন্টার রিভলিউশন কারী যারা বর্তমানে অ্যাক্টিভ হবে তাদেরকে সমর্থন করবে। এখন জনগণ, পরাশক্তি এবং সেই পতিত শক্তি, তারা যদি একসাথে হয়ে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় আসার জন্য পুনর্নির্নকশা করে বা পরিকল্পনা করে, তাহলে সেটা সামাল দেওয়া কিন্তু একটি সরকারের পক্ষে, শুধুমাত্র একটি সরকারের পক্ষে অনেক কঠিন হবে। কারণ দেশের জনগণ একটি সরকারকে ইতিমধ্যে কিন্তু পতিত করেছে। সেটা জেনে করুক না জেনে করুক, বুঝে করুক না বুঝে করুক, তারা কিন্তু করে ফেলেছে। এখন আবারও সেই জনগণ যদি আরেকটি সরকারের পেছনে লাগে এবং তারা চায় যে অতীতের যে ক্ষমতাসীন দল ছিল, পতিত যে দল ছিল, সেই দলকে আবার ফিরিয়ে আনতে, তাহলে এখানে তাদেরকে যদি বাধা দেওয়া হয়, তখন সেটা কিন্তু সরকার দলের জন্য বা সরকারের জন্য আবার একটি মহাবিপদ হয়ে দাঁড়াবে। সুতরাং আসলে মোট কথা হচ্ছে, কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে না। ক্ষমতায় বসার যোগ্যতা অর্জন করতে হবে, ক্ষমতায় বসার পথ তৈরি করতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী মিত্ররা রয়েছে, তারা বর্তমান সময় সেই পথটি করার জন্য কিন্তু ব্যস্ত আছে। সুপ্রিয় দর্শক, আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।